কমলা এবং অজয় তাদের মেয়ে কবিতা এবং ছেলে সূর্যের সঙ্গে থাকত। কবিতার বিয়ের বয়স হয়ে যাওয়ায় তার বাবা মা কবিতার বিয়ে দিয়ে দেয়। অপরদিকে সূর্য কলেজের ফার্স্ট ইয়ারে পড়াশোনা করত। কবিতার বিয়ের 1 মাস হতে না হতেই অজয় বাবু মারা যায়। এসব কি হয়ে গেল কবিতা? এবারে আমাদের কি হবে? আমাদের সংসার কিভাবে চলবে? তোর ভাই এখন অনেক ছোট, তার মাত্র 19 বছর বয়স। মা, আমার বিয়ের 1 মাসের মধ্যেই বাবা মারা গেল। আমার মনে হয় আমার বিয়েটাই শুভ নয়। তুমি এরকম করে বলো না দিদি, আমি তোমাদের অসুবিধা হতে দেব না। আমি কাজ করতে শুরু করব এবং সবকিছু সামলে নেব। না সূর্য, তোকে পড়াশোনা ছাড়তে হবে না। আমি নিজেই কোনো উপায় খোঁজার চেষ্টা করব। আমি চাই না এত অল্প বয়সে তুই নিজের পড়াশোনা ছেড়ে কাজে লেগে যাস। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং কমলার মেয়ে কবিতাও নিজের শ্বশুর বাড়ি ফিরে যায়। বেশ কিছুদিন পর্যন্ত কমলার কয়েকজন আত্মীয় তাদের টাকা দিয়ে সাহায্য করতে থাকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গেই তারা টাকা দেওয়া বন্ধ করে দেয়। শেষমেশ পরিবারের অভাব দেখে সূর্য নিজের পড়াশোনা ছেড়ে দিয়ে একটি জুসের দোকান খোলার সিদ্ধান্ত নেয়। মা, আমি জুসের দোকান করার ব্যবস্থা করেছি। একটা ঠেলা গাড়িতে জুস বিক্রি করব। সূর্য, তুই এভাবে পড়াশোনা ছেড়ে দিচ্ছিস, এটা দেখে আমার খুব খারাপ লাগছে। তুমি একদম চিন্তা করো না মা, আমাদের পরিবারের আর অভাব থাকবে না। তাছাড়া পড়াশোনা একটু কম করলেও কোনো ক্ষতি নেই। এখন পড়াশোনার চেয়ে বেশি আমার কাজ করা প্রয়োজন। এরপর সূর্য তাদের বাজারে ঠেলা গাড়ি করে জুস বিক্রি করতে শুরু করে দেয়। সূর্য নানা রকম ফলের জুস বানিয়ে বিক্রি করত। একদিন কমলা যখন বাড়িতে বসেছিল, এমন সময় তার মেয়ে কবিতা সেখানে আসে। আরে কবিতা, তুই হঠাৎ এখানে? আমাকে জানালে আমি তো তোর জন্য কিছু রান্না করে রাখতাম। মা, তোমাকে একটা খবর দেওয়ার জন্যই তো এখানে এলাম। আমার শাশুড়ি মা মারা গেছে। সে অনেক ভালোভাবে আমার খেয়াল রাখতো, কিন্তু হঠাৎ করে কি সব হয়ে গেল। কবিতা এই বলে অনেক দুঃখী হয়ে যায় এবং তার চোখে জল চলে আসে। কমলা তার মেয়ের এরকম অবস্থা দেখে তাকে সান্ত্বনা দেয়। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। অপরদিকে সূর্যের বানানো ফলের জুস অনেকেই পছন্দ করতে শুরু করে এবং ধীরে ধীরে তার দোকানে ভিড় বাড়তেই থাকে। সূর্যের দোকানের পাশে তারই বয়সী কয়েকজন অন্যান্য জিনিসের ঠেলা নিয়ে দাঁড়িয়ে থাকতো। কয়েকদিনের মধ্যেই তারা সূর্যের বন্ধু হয়ে ওঠে। এইরকমই একদিন এক মেয়ে সূর্যের পাশের দোকানে ফুচকা খেতে আসে। ম্যাডাম, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি আমার দোকানে 80 টাকার ফুচকা খেয়েছেন। টাকা দিয়ে তবেই এখান থেকে যাবেন। আরে, আমি আপনাকে বারবার বলছি আমার কাছে ক্যাশ নেই, আমি অনলাইন পে করছি। সেটাও তো আপনি নিতে চাইছেন না। অনলাইনের ব্যাপারে আমি কিছু জানি না। ওসব জানলে এখানে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করতাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার স্কুটিটা রাখুন। আমি টাকা দিয়ে যাব, তারপর স্কুটি ফেরত দেবেন। না না, স্কুটি রাখতে পারবেন না। পরে দেখা যাবে স্কুটি চুরি করার দায়ে পুলিশ আমাকে তুলে নিয়ে যাচ্ছে। সত্যি, আপনার মতো মানুষ আমি এই প্রথমবার দেখলাম। আপনার এই সামান্য টাকা নিয়ে আমি কি পাবো? সেই মেয়েটি ফুচকাওয়ালার সঙ্গে ঝগড়া করতে থাকে। এরই মধ্যে পাশের ঠেলা গাড়ি থেকে সূর্য সেখানে চলে আসে। আরে রঘু, কি হয়েছে? তুই ম্যাডামের সঙ্গে ঝগড়া করছিস কেন? ম্যাডাম আমার দোকানে 80 টাকার ফুচকা খেয়ে এখন টাকা দিতে চাইছে না। আরে, আমি ওনাকে বলছি অনলাইন পে করে দেব, কিন্তু সে তো টাকা নিতেই চাইছে না। এখন আমার কাছে ক্যাশ টাকা নেই, তাহলে আমি কি করব? আমি গাড়ি পর্যন্ত রেখে যেতে রাজি আছি, কিন্তু সে আমার কোনো কথাই শুনছে না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি আপনার টাকা দিয়ে দিচ্ছি। আপনি আমার দোকানে অনলাইন পেমেন্ট করে দিন। আপনার অনেক অনেক ধন্যবাদ। এরপর সূর্য সেই মেয়েটির টাকা নিয়ে নিজের ঠেলা গাড়ির কাছে গিয়ে দাঁড়ায়। মেয়েটিও সূর্যের সঙ্গে ঠেলা গাড়ির কাছে যায়। আরে বাহ, আপনি তাহলে ফলের জুস বিক্রি করেন? আমাকে 1 গ্লাস দিন, একটু টেস্ট করে দেখি। ঠিক আছে ম্যাডাম, দিচ্ছি। সূর্য এই বলে সোনালীকে ফলের জুস বানিয়ে দেয়। সোনালী সেই জুস খাওয়ার পর অনেক খুশি হয়ে যায় এবং সূর্যকে বলে, আরে বাহ, আপনি তো অনেক ভালো জুস বানাতে পারেন। নিশ্চয়ই ফলগুলো অনেক ফ্রেশ ছিল। একদম ঠিক বলেছেন ম্যাডাম, আসলে আমি বেছে বেছে ফল নিয়ে আসি। খুব ভালো কথা। আচ্ছা, এবারে কত দিতে হবে বলুন। জুসের জন্য 30 টাকা হয়েছে। এ আপনি কি বলছেন?
মাত্র 30 টাকা? আমি যেই দোকান থেকে ফলের জুস খাই সেখানকার জুস খেতে কত খারাপ, তার সত্ত্বেও তারা 50 টাকা নেয়। তাহলে আপনার কাছে জুসের দাম এত কম কেন? আমরা ঠেলা গাড়িতে জুস বিক্রি করি, তাই আমাদেরকে দাম কম রাখতে হয়। দোকানের মতো দাম রাখতে গেলে আমাদের কাছে কেউ কিনতে আসবে না। তুমি দাম বাড়ানোর কথা ভেবে এত ভয় পাও কেন? তোমার জিনিস যখন সবার থেকে ভালো, তাহলে তো তোমার বেশি দাম নেওয়াটাই দরকার। না ম্যাডাম, আমি জুসের দাম বাড়াতে পারবো না। আমি যদি দাম বাড়িয়ে ফেলি তাহলে আমার দোকানে বিক্রি হওয়া বন্ধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম সূর্য। আমার নাম সোনালি। ঠিক আছে, এবার আমি যাই, কাল আবার আসবো। এরপর থেকে সোনালি প্রত্যেক দিনই সূর্যের ঠেলা গাড়িতে গিয়ে জুস খাওয়া শুরু করে দেয়। সোনালি জুস খেতে খেতে সূর্যের সঙ্গে নানা রকমের গল্প করত। সূর্যের সঙ্গে কথা বলতে গিয়ে সোনালি জানতে পারে যে সূর্যের বাবা মারা যাওয়ার পর তাকে পড়াশোনা ছেড়ে দিয়ে জুস বিক্রি করা শুরু করতে হয়। এসব কথা জানতে পেরে সোনালি সূর্যকে পছন্দ করতে শুরু করে। এরকমই একদিন সকালে সূর্য যখন বাড়িতে ছিল, এমন সময় তার দিদি কবিতা তাদের বাড়িতে আসে। আরে দিদি, তুমি এখানে? কেমন আছো বলো? আমি ভালো আছি। অনেকদিন থেকে তোর আর মায়ের কথা খুব মনে পড়ছিল, তাই তোদের সঙ্গে দেখা করতে চলে এলাম। আচ্ছা সূর্য, আজ দোকান থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস, আমি তোর জন্য ভালো কিছু রান্না করব। আচ্ছা ঠিক আছে দিদি, আজ তাহলে সন্ধ্যে 7টার দিকে বাড়ি ফিরে আসবো। সূর্য এই বলে তার ঠেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং বাজারে গিয়ে ফলের জুস বিক্রি করতে শুরু করে দেয়। বিকেল বেলায় প্রত্যেক দিনের মতো সোনালি সূর্যের ঠেলা গাড়িতে জুস খাওয়ার জন্য চলে আসে। সোনালি কার নিয়ে জুস খেতে আসে। সে গাড়ি থেকে নেমে সূর্যের কাছে আসতেই সূর্যের মোবাইল বাজতে শুরু করে। হ্যাঁ মা, বলো। বাবা সূর্য, তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। কি হয়েছে মা? কোনো বিপদ হয়নি তো? এখন কোন রকমের প্রশ্ন করিস না, শুধু তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়, না হলে অনেক বিপদ হয়ে যাবে। সূর্যের মা এই বলে ফোন রেখে দেয়। মায়ের কথা শুনে সূর্য অনেক চিন্তিত হয়ে পড়ে। সরি ম্যাডাম, আমাকে ক্ষমা করবেন। আজ আমি আপনাকে জুস খাওয়াতে পারবো না, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ভাই রঘু, তুই আমার ঠেলা গাড়িটা একটু দেখিস, আমি বাড়ি যাচ্ছি। সূর্য পাশের ফুচকাওয়ালাকে ঠেলা গাড়ি সামলানোর কথা বলে সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় সোনালি তাকে আটকায়। আরে, তুমি এভাবে হেঁটে হেঁটে গেলে অনেক সময় লেগে যাবে, আমার গাড়িতে বসে পড়ো, আমি তোমাকে তাড়াতাড়ি পৌঁছে দেব। ম্যাডাম, আপনি আবার আমার জন্য এত কষ্ট করবেন কেন? এতে কষ্টের কি আছে, তাড়াতাড়ি চলো, না হলে তোমার দেরি হয়ে যাবে। এরপর সূর্য সোনালির গাড়িতে বসে পড়ে এবং কিছু সময় পর সে বাড়ি পৌঁছে যায়। সোনালি সেখানে গিয়ে দেখে সূর্য খুব ছোট একটা বাড়িতে থাকে। আরে মা, কি হয়েছে? দিদি এভাবে বিছানায় শুয়ে আছে কেন? তার কি হয়েছে? বাবা সূর্য, তোর দিদির পেটে যন্ত্রণা হচ্ছে, তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তুই কোনো অটো রিক্সার ব্যবস্থা কর। ঠিক আছে মা, আমি এখনই গিয়ে অটো জোগাড় করছি। তোমার দিদির শরীর খারাপ, এই অবস্থায় বেশি দেরি করলে চলবে না। তোমরা সকলে আমার গাড়িতে বসে পড়ো, আমি তোমাদেরকে হসপিটালে পৌঁছে দেব। সূর্য, এই মেয়েটা কে? মা, এই ম্যাডাম প্রতিদিন আমার ঠেলা গাড়িতে জুস খাওয়ার জন্য আসেন। আজ ইমার্জেন্সি ছিল, তাই আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আন্টি, এবার দেরি করা ঠিক হবে না, আপনারা তাড়াতাড়ি চলুন। এরপর সূর্য এবং তার মা কবিতাকে নিয়ে সোনালির গাড়িতে বসে পড়ে। সোনালি তাদেরকে হসপিটালে পৌঁছে দেয়। সেখানে ডাক্তারবাবু কিছু সময় পর্যন্ত কবিতার চেক আপ করে বলে, ভয়ের কোনো কারণ নেই, পেশেন্টের সামান্য ফুড পয়জন হয়েছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো সময়ে সময়ে খাওয়ালেই কয়েকদিনে পেশেন্ট সুস্থ হয়ে যাবে। এবার আপনারা পেশেন্টকে নিয়ে বাড়ি চলে যেতে পারেন। ডাক্তার এই বলে সেখান থেকে চলে যায়। এরই মধ্যে সোনালির ফোন আসে। আরে সোনালি, তুই কোথায়? সন্ধ্যা হয়ে গেল, তুই এখনো বাড়ি ফিরিসনি কেন? আসলে বাবা, একটা ইমার্জেন্সি হয়ে গেছে, তাই আমি হসপিটালে এসেছি। তুমি চিন্তা করো না, কিছু সময়ের মধ্যেই বাড়ি ফিরে যাব। ইমার্জেন্সি হয়ে গেছে মানে? তুই ঠিক আছিস তো? হ্যাঁ বাবা, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। অন্য একজনের একটু শরীর খারাপ ছিল, তাই তাকে হসপিটালে পৌঁছে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুই দেরি করিস না, তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। সোনালির বাবা মদন বাবু এই বলে ফোন রেখে দেয়।
এরপর সোনালি সূর্যকে বলে, চলো এবারে আমি তোমাদেরকে বাড়ি ছেড়ে দিই। এমনিতেই আপনি আমাদের জন্য অনেক করেছেন, আমরা আর আপনাকে কষ্ট দিতে চাই না। আপনি বাড়ি ফিরে যান, আমরা অটো করে বাড়ি চলে যাব। আরে না না, তা কি করে হয়? আমি বাবাকে বলে দিয়েছি আমি একটু পরে বাড়ি যাব। চলো আগে তোমাদেরকে বাড়ি ছেড়ে দিই, তারপর সেখান থেকে আমি বাড়ি চলে যাব। এরপর সোনালি সূর্য এবং তার পরিবারকে বাড়ি ছেড়ে নিজের বাড়ির দিকে রওনা হয়ে যায়। রাত 8টার সময় সে বাড়ি পৌঁছায়। সোনালি বাড়ি গিয়ে দেখে তার বাবা মা হল রুমে বসে তার অপেক্ষা করছে। আরে কি হয়েছে সোনালি, আজ বাড়ি ফিরতে এত দেরি হয়ে গেল কেন? মা, আমি যেখানে জুস খেতে যাই সেই ছেলেটার বাড়িতে একটু সমস্যা হয়ে গিয়েছিল, তাই তার বাড়িতে যেতে হলো। এরপর সোনালি তার বাবা মাকে সমস্ত কথা জানায়। তার কথা শোনার পর তার বাবা মা বলে, তুই অনেক ভালো কাজ করেছিস সোনালি, কিন্তু এরকম গরিব মানুষদের বেশি কাছাকাছি যাওয়া ঠিক নয়, এদের থেকে দূরে থাকাই ভালো। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছ, তাই তো আমি তাদের সাহায্য করার পর বাড়ি ফিরে এলাম। তোর বাবা একদম ঠিক বলছে, এরকম গরিব মানুষদের দিকে সাহায্যের হাত বাড়ালে তারা পুরো হাতটাই ধরে নেয়, মিষ্টি মিষ্টি কথা বলে মানুষদেরকে ফাঁসিয়ে নেয়। আরে মা, বাবা তোমরা চিন্তা করো না, আমি এমনিতেই সাবধানে থাকি। সোনালি এই বলে নিজের রুমে চলে যায় এবং বিছানায় বসে বসে সূর্যের কথা চিন্তা করতে থাকে। সূর্য অনেক ভালো ছেলে, তাকে প্রথম দেখার পরেই আমি অনেক ইমপ্রেস হয়ে গিয়েছিলাম। সে আমার জন্য ফুচকাওয়ালার সঙ্গে ঝগড়া করেছিল, তাছাড়া সে নিজের বাড়ির লোকেদের কত ভালোভাবে খেয়াল রাখে। বিয়ের পর নিশ্চয়ই আমারও অনেক খেয়াল রাখবে। আমার মনে হচ্ছে আমি তাকে ভালোবাসতে শুরু করেছি। এসব কথা ভাবতে ভাবতে রাত 3টে বেজে যায়। সোনালি রাত 3টের সময় সূর্যকে ফোন করে, কিন্তু সে ঘুমিয়ে থাকার কারণে ফোন রিসিভ করতে পারে না। পরের দিন সোনালি সূর্যের সঙ্গে কথা বলার জন্য মার্কেটে পৌঁছায়, কিন্তু সোনালি সেখানে গিয়ে দেখে সূর্যের ঠেলা গাড়ি নেই। এরপর সে সূর্যের বাড়িতে পৌঁছায় এবং সেখানে গিয়ে দেখে তাদের বাড়িতেও তালা লাগানো। সূর্য দোকানেও নেই, বাড়িতেও তালা লাগানো, তাহলে সে গেল কোথায়? একবার ফোন করে দেখি। এরপর সোনালি সূর্যকে ফোন করে। হ্যালো, কে? কিন্তু সূর্য, আজ তুমি কাজে এলে না কেন? আরে ম্যাডাম, এটা আপনার নাম্বার? কাল রাত 3টের দিকে এই নাম্বার থেকে ফোন এসেছিল। আচ্ছা ঠিক আছে, এবারে তাহলে ফোন রাখছি। এই বলে সোনালি ফোন রেখে দেয়। ফোন রাখার পর সে আবার সূর্যের কথা ভাবতে শুরু করে দেয়। এসব কথা ফোনে বললে চলবে না, কাল এমনিতেই সূর্যের সঙ্গে দেখা হবে। কাল তার সঙ্গে দেখা হওয়ার পর আমি তাকে মনের কথা বলে দেব। সোনালি এসব কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরে যায়। সোনালি বাড়ি ফিরে দেখে সেখানে তার বাবার বন্ধু রতন বাবু তার ছেলে বিজয়ের সঙ্গে বসে আছে। হ্যালো আঙ্কেল। হ্যালো বিজয়। হাই সোনালি। আরে সোনালি, তুই এসেছিস, আয় এখানে বস। না বাবা, এখন আমি তোমাদের সঙ্গে বসে বিজনেসের ব্যাপারে আলোচনা করতে চাই না। আরে আমরা বিজনেসের ব্যাপারে কথা বলছি না, আগে এখানে বস, তারপর সব বলবো। আমার মন অনেক ভালো আছে, কিন্তু তোমাদের বিজনেসের কথা শুনলে মুডটাই খারাপ হয়ে যাবে। বাবার কথা শুনে সোনালি সোফার উপরে বসে পড়ে। সোনালি, তুই তো বিজয়কে খুব ভালো করে চিনিস। হ্যাঁ বাবা, তাতে কি হয়েছে? আমি আর তোর আঙ্কেল ভাবছিলাম আমরা নিজেদের বিজনেস রিলেশনকে ফ্যামিলি রিলেশনে বদলে দেব। আরে আমরা তোর আর বিজয়ের বিয়ের কথা বলছি রে। তুমি চাইছো আমি বিজয়কে বিয়ে করি? আরে হ্যাঁ সোনালি, আঙ্কেল ওটাই বলছে। তাছাড়া আমিও তোমাকে বিয়ে করতে চাই। আমি খুব ভালো করেই জানি বিজয় যে তুমি আমাকে বিয়ে করতে চাও। বাবা, তুমি জানো বিজয় সবসময় আমাকে ফেসবুকে মেসেজ করে আর আমার ফোন নাম্বার চাইতে থাকে। তুমি চাইছো এরকম একটা মেয়ে পাগল ছেলেকে আমি বিয়ে করব? তুই এইভাবে কথা বলছিস কেন? এরকম করে বললে বিজয়ের খারাপ লাগবে। খারাপ লাগবে লাগুক, তাতে আমার কিছু করার নেই। তাছাড়া তোমরা তোমাদের বিজনেস রিলেশনকে বিজনেস পর্যন্তই রাখো, আমাকে এর মধ্যে জড়ানোর চেষ্টা করো না। আমি বিজয়ের মতো ছেলেকে কোনোদিনও বিয়ে করব না। সোনালি এই বলে রাগ করে সেখান থেকে চলে যায়। আরে রতন বাবু, আশা করছি আমাদের মেয়ের এরকম ব্যবহারের জন্য আমাদের বিজনেসে কোনো রকম প্রভাব পড়বে না। কি করব, মেয়েটা আদরে এরকম হয়ে গেছে। আরে না না, আমাদের বিজনেসে প্রভাব পড়তে যাবে কেন? ছেলে মেয়েদের কথা নিয়ে নিজেদের বিজনেস খারাপ করে কোনো লাভ নেই। এরপর রতন বাবু তার ছেলে বিজয়ের সঙ্গে সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর মদন বাবু নিজের মেয়ের কাছে যায়
এবং অনেক রাগারাগি করে। সোনালি তার বাবার কথায় কিছু মনে করে না এবং সূর্যকে তার ভালোবাসার কথা জানানোর জন্য পরের দিন সকাল হওয়ার অপেক্ষা করে। পরের দিন সকালে সোনালি তাড়াতাড়ি মার্কেটে পৌঁছায় এবং সূর্যের আসার অপেক্ষা করতে থাকে। বেশ কিছু সময় পর্যন্ত অপেক্ষার পর সূর্য তার ঠেলা গাড়ি নিয়ে সেখানে আসে। আরে ম্যাডাম, আপনি এত তাড়াতাড়ি এখানে কেন? আমি ভাবলাম আজ সবার আগে আমি তোমার দোকানে জুস খাবো। ঠিক আছে ম্যাডাম, আমি এখনই বানিয়ে দিচ্ছি। সত্যি তুমি অনেক বোকা। আমি জুস খাওয়ার জন্য আসিনি, আমি তোমার সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। কি বললেন? আমার সঙ্গে ইম্পর্টেন্ট কথা? আরে হ্যাঁ, বলুন না। সূর্য, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। সোনালির কথা শুনে সূর্য হতভাগ হয়ে দাঁড়িয়ে থাকে। সূর্য কখনো আশা করেনি সোনালির মতো এত ধনী পরিবারের মেয়ে তাকে পছন্দ করবে। ম্যাডাম, আপনি আমার সঙ্গে মজা করছেন কেন? আপনার মতো মেয়ে আমার মতো গরিব ছেলেকে কোনোদিন ভালোবাসতে পারে না। সূর্যের কথা শুনে সোনালি তার হাত ধরে নেয়। সোনালির এরকম ব্যবহারে সূর্য অনেক ভয় পেয়ে যায়। ম্যাডাম, আপনি কি করছেন? আমরা মার্কেটে আছি, সবাই আমাদেরকে দেখে ফেলবে। আপনি আমার হাত ছেড়ে দিন। সূর্য, আমি সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার কথা বিশ্বাস করছো না কেন? আরে ম্যাডাম, আপনি কান্নাকাটি করতে শুরু করে দিলেন কেন? তুমি আমার ফিলিংস বোঝার চেষ্টা করছো না, তাই আমার খারাপ লাগছে। বললাম তো আমি তোমাকে ভালোবাসি। ম্যাডাম, আমি অনেক গরিব, আপনি আমার বাড়িও দেখেছেন, সেখানে আপনাকে সুখে রাখার মতো কোনো জিনিস নেই। আমি যে কোনো অবস্থায় অ্যাডজাস্ট করে নিতে পারবো, কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করে নাও। কিন্তু আপনার বাবা মা কোনোদিন আমাদের বিয়ের জন্য রাজি হবে না। আমি আপনার যোগ্য নই ম্যাডাম, আপনি বোঝার চেষ্টা করুন। মানে তুমি আমাকে রিজেক্ট করছো, তাই তো? ঠিক আছে, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তার জন্য দায়ী তুমি থাকবে। ম্যাডাম প্লিজ, উল্টোপাল্টা কিছু করবেন না। আমি কখন বললাম যে আমি আপনাকে পছন্দ করি না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার বাবা মায়ের চিন্তা ছেড়ে দাও, আমি নিজের বাবা মায়ের সঙ্গে কথা বলে নেব। সোনালি সূর্যকে রাজি করিয়ে নেয় এবং তাকে জড়িয়ে ধরে। আজ থেকে তুমি আমাকে ম্যাডাম বলবে না, কয়েকদিন পরে আমরা লাইফ পার্টনার হয়ে যাব। আজ থেকে তুমি আমাকে সোনালি বলেই ডাকবে। আচ্ছা ঠিক আছে সোনালি। এরপর সোনালি বাড়ি ফিরে যায় এবং সেদিন রাতের বেলা নিজের বাবা মায়ের সঙ্গে বিয়ের কথা বলে। তুই পছন্দ করেছিস মানে ছেলেটা নিশ্চয়ই ভালো হবে, তা সে কি করে? আমি কাল তাকে বাড়িতে নিয়ে আসব, তুমি নিজেই তার সঙ্গে কথা বলে নিও। আচ্ছা ঠিক আছে, তাই করিস। অপরদিকে সূর্য বাড়ি ফিরে তার মা এবং দিদিকে সোনালির ব্যাপারে জানিয়ে দেয়। সোনালির কথা জানতে পেরে তারা দুজনেই অবাক হয়ে যায়। এটা তুই কি বলছিস সূর্য? সোনালি তো অনেক ধনীর বাড়ির মেয়ে, সেই বাড়িতে কোনোদিনও সুখে থাকতে পারবে না। হ্যাঁ সূর্য, তোর দিদি একদম ঠিক কথাই বলছে, তুই সেই মেয়েটাকে বারণ করে দে। মা, আমি তাকে অনেক বারণ করার চেষ্টা করেছি, কিন্তু সে আমার কোনো কথা শুনছে না। আমি তাকে বারণ করে দিলে সে নিজের ক্ষতি করে নিতে পারে। তাহলে তোর যেটা ভালো মনে হয় সেটাই কর, তুই খুশি থাকলে আমার আর কোনো সমস্যা নেই। ঠিক আছে মা, এবার সবকিছু আমার উপর ছেড়ে দাও, পরে যা হবে দেখা যাবে। পরের দিন সূর্য সোনালির কথা মতো তাদের বাড়িতে পৌঁছায় এবং তার বাবা মায়ের সঙ্গে দেখা করে। সূর্যের সাধারণ জামা কাপড় দেখে সোনালির বাবা মা তাকে পছন্দ করে না। আচ্ছা, তার মানে তুমি সূর্য? হ্যাঁ আঙ্কেল। তুমি কি কাজ করো? মাসে কত টাকা ইনকাম করো? আসলে বাবা, সূর্যের কাজের ব্যাপারে আমি বলছি। তুই চুপ কর সোনালি, ছেলেটাকে বলতে দে। আঙ্কেল, আমি ঠেলা গাড়িতে জুস বিক্রি করি, খুব বেশি ইনকাম করতে পারি না, কিন্তু চুপ করো তুমি। তুমি যত টাকা ইনকাম করো আমাদের বাড়ির চাকর তার চেয়ে বেশি মাইনে পায়। হয়তো আপনি ঠিক বলেছেন আঙ্কেল। যখন তুমি জানতে তুমি আমার মেয়ের যোগ্য নও, তাহলে আমার মেয়েকে ফাঁসিয়েছো কেন? বেরিয়ে যাও এখান থেকে। বাবা, তুমি সূর্যের সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? সোনালি এই বলে সূর্যের হাত ধরে নেয়। সোনালির এরকম ব্যবহার দেখে মদন বাবু প্রচন্ড রেগে যায়। বাবা, আমি তোমাকে আগেই বলে দিয়েছিলাম, তোমার সিদ্ধান্ত যাই হোক না কেন, বিয়ে করলে আমি সূর্যকেই করব। আঙ্কেল, আন্টি, আমি জানি আমার ইনকাম অনেক কম, কিন্তু আমি খুব ভালোভাবে সোনালির খেয়াল রাখবো। তুমি চুপ করো,
সামান্য একজন জুসওয়ালা হয়ে ধনী বাড়ির মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখতে লজ্জা করলো না? তোমার মতো ছেলে কোনোদিনও আমার মেয়েকে সুখী করতে পারবে না। নিজের জেদ ছেড়ে দে সোনালি। এই ছেলেটা তোকে ফাঁসিয়েছে। এর সঙ্গে থাকলে তোকে সারা জীবন দুঃখে দিন কাটাতে হবে। বিয়ে করলে আমি সূর্যকেই করব। আমি তাকে ছাড়া অন্য কারোর সঙ্গেই সুখী হতে পারবো না বাবা। তোমরা যদি আমাদের বিয়েতে রাজি না হও তাহলে আমাকে বাধ্য হয়ে তোমাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সূর্যকে বিয়ে করতে হবে। সোনালি এই বলে সূর্যের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাড়ির বাইরে গিয়ে সূর্য সোনালিকে বলে, সোনালি, আমি জানি বিয়ের পর আমি খুব ভালোভাবে তোমার খেয়াল রাখবো, কিন্তু এভাবে তোমার বাবা মায়ের বিরুদ্ধে বিয়ে করা ঠিক হবে না। তুমি আর একবার নিজের বাবা মায়ের সঙ্গে কথা বলো। আমার বাবা মায়ের ব্যাপারে তুমি কিছু জানো না সূর্য। তারা টাকা পয়সা ছাড়া আর কিছুই জানে না। তারা কোনোদিনও আমাকে তোমার সঙ্গে বিয়ে করতে দেবে না, তাই আমি তাদের অনুমতি ছাড়াই বিয়ে করব। এবারে তুমি বাড়ি গিয়ে বিয়ের আয়োজন করো। ঠিক আছে, আমি নিজের মা এবং দিদিকে এই ব্যাপারে জানিয়ে দিচ্ছি। এরপর সূর্য নিজের বাড়ি ফিরে যায় এবং সোনালি নিজের রুমে চলে আসে। সোনালি যখন চুপ করে বসেছিল এমন সময় তার বাবা মা আবার তার কাছে আসে এবং তাকে বোঝানোর অনেক চেষ্টা করে। সোনালি তার বাবা মায়ের কোনো কথাই শোনে না এবং 2 দিন পর একটি মন্দিরে গিয়ে সূর্যের সঙ্গে বিয়ে করে নেয়। তাদের বিয়েতে সূর্যের মা এবং দিদি উপস্থিত হয়, কিন্তু সোনালির বাবা মা আসে না। মা, আমাদের আশীর্বাদ করো, আমরা যেন সুখে সংসার করতে পারি। আমার আশীর্বাদ সব সময় তোদের সঙ্গেই থাকবে সূর্য। দেখিস খুব তাড়াতাড়ি সোনালির বাবা মা তোদের বিয়ে মেনে নেবে। এরপর সকলে সোনালিকে নিয়ে তাদের বাড়ি চলে যায়। বৌদি, আজ থেকে এটাই তোমার বাড়ি। তোমার কোনো সমস্যা হলে মা আর সূর্যকে বলে দিও, আর তারা যদি তোমাকে কিছু বলে তাহলে আমাকে একটা ফোন করে দিও। আমি সঙ্গে সঙ্গে শ্বশুর বাড়ি থেকে এখানে চলে আসব। আমি কিন্তু বাড়ির কোনো কাজ পারি না। মায়ের বাড়িতে আমি কোনোদিনও কাজ করিনি। আরে বৌমা, ও সব নিয়ে তুমি চিন্তা করো না। ধীরে ধীরে সব কিছু শিখে যাবে। আমি তোমাকে সব শিখিয়ে দেব। মা, এবার আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। তোমরা ভালোভাবে থেকো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। এরপর কবিতা নিজের শ্বশুর বাড়ি চলে যায়। প্রথম কিছুদিন সোনালি খুব ভালোভাবেই নিজের শ্বশুর বাড়িতে সময় কাটাচ্ছিল। তার শাশুড়ি একাই বাড়ির সমস্ত কাজ করত। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং ধীরে ধীরে সোনালির সমস্যা হতে শুরু করে। মা, অনেক গরম পড়েছে, আপনি সূর্যকে বলে এসি লাগানোর ব্যবস্থা করুন। বৌমা, এখন আমাদের অবস্থা অতটাও ভালো নেই, তবে চিন্তা করো না, কয়েক মাস পরে এসি লাগানো হবে। এখন গরম পড়েছে, তাহলে কয়েক মাস পরে এসি লাগিয়ে কি করবেন? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে নতুন ফ্রিজ নিয়ে আসুন। আমাদের পুরানো ফ্রিজটাতে ভালোভাবে জল ঠান্ডাই হচ্ছে না। এই গরমের সময় ঠান্ডা জল না খেলে আমার ভালো লাগে না। সূর্য যা ইনকাম করে আমাদের সংসার চালাতে সব টাকা শেষ হয়ে যায়। এরকম অবস্থায় নতুন ফ্রিজ কেনা সম্ভব নয় বৌমা। আপনাকে যেটাই বলছি, আপনার জন্য কোনো কিছুই সম্ভব নয়। এরকম গরিব পরিবারে বিয়ে করে আমি ঠকে গেছি। সোনালি এই বলে রাগ করে নিজের রুমে চলে যায়। কিছু সময় পর সূর্য কাজ থেকে বাড়ি ফিরলে কমলা তার কাছে যায়। বাবা সূর্য, গরমের কারণে বৌমায়ের অনেক কষ্ট হয়। আমাদের বাড়িতে একটা পুরানো কুলার আছে, তুই সেটা সারিয়ে বৌমায়ের রুমে রেখে দে। সে ধনী বাড়ির মেয়ে, এরকম কষ্টে থাকার অভ্যাস তার নেই। কিন্তু মা, সে নিজের ইচ্ছাতে এই বাড়িতে বৌমা হয়ে এসেছে, তাকে এসব কিছুর অভ্যাস করতে হবে। ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। তুই এখনকার মতো তার রুমে কুলারটা লাগিয়ে দে। এরপর সূর্য তার বাড়িতে রাখা কুলার সারিয়ে সোনালির রুমে রেখে দেয়। কুলার দেখে সোনালি কিছুটা শান্ত হয়। পরের দিন সকালে ব্রেকফাস্ট করার সময় সোনালি তার শাশুড়িকে বলে, মা, আমার প্রত্যেকদিন পরোটা আর চা খেতে একদম ভালো লাগে না। আমার মায়ের বাড়িতে আমি আলাদা আলাদা রকমের ব্রেকফাস্ট করতাম। আপনি মাঝে মাঝে সকালে পাস্তা আর পিৎজা বানিয়ে দেবেন। কিন্তু বৌমা, আমি তো ওসব খাবার বানাতে পারি না। আরে সোনালি, কি কি লাগবে তুমি আমাকে বলে দিও, আমি এনে দেব। তারপর তুমি নিজের পছন্দ মতো খাবার রান্না করে খেতে পারবে। না, আমি রান্না করতে পারবো না। মাকেই রান্না করতে হবে। আমি তো আগেই বলেছিলাম আমি রান্না করতে পারি না। সোনালি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে?
মা এমনিতেই বাড়ির সমস্ত কাজ একাই করে, তার উপর তোমার প্রতিদিনের বায়নাগুলো পূরণ করতে যাবে কেন? এভাবে চলতে থাকলে আমাদের একসঙ্গে থাকা মুশকিল হয়ে যাবে। আমি তোমার জন্য নিজের মায়ের বাড়ি ছেড়ে এখানে চলে এলাম, আর তুমি আমাকে হুমকি দিচ্ছ? মা, আপনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছেন, নিজের ছেলেকে কিছু বলবেন না? আপনার মতো মায়েদের জন্যই ছেলেদের ডিভোর্স হয়ে যায়। আরে সূর্য, আর কিছু বলিস না, যা তুই কাজে চলে যা। এভাবে মাথা গরম করলে অশান্তি আরো বেড়ে যাবে। মায়ের কথা শুনে সূর্য কাজে চলে যায়। এরপর কমলা সারাদিন মোবাইলে পাস্তা বানানোর ভিডিও দেখতে থাকে। পরের দিন সকালে সূর্য এবং সোনালি যখন ব্রেকফাস্ট করতে বসে, এমন সময় কমলা সোনালির জন্য পাস্তা নিয়ে আসে। বৌমা, কাল তুমি পাস্তা খেতে চাইছিলে, তাই আমি তোমার জন্য পাস্তা বানিয়েছি, খেয়ে বলো কেমন হয়েছে। আরে বাহ, খুব টেস্টি হয়েছে। আমি রেস্টুরেন্টে যেরকম খেতাম ঠিক সেরকম। তোমার পছন্দ হয়েছে এটা জেনে খুব ভালো লাগলো। এবার থেকে মাঝে মাঝে তোমার জন্য এরকম অনেক রকমের খাবার বানিয়ে দেব। থ্যাংক ইউ মা। সোনালি, তুমি সব সময় হাসি খুশি থাকবে। তুমি রেগে গেলে আমাদের অনেক খারাপ লাগে। কি আর করব, খুব তাড়াতাড়ি আমার মাথা গরম হয়ে যায়। তবে চেষ্টা করবো এবার থেকে যেন শান্ত থাকতে পারি। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। এরকমই একদিন সোনালি যখন তার শাশুড়ির সঙ্গে বসেছিল, এমন সময় কবিতা তাদের বাড়িতে আসে। আরে কবিতা, তুই এসে গেছিস? আমি তোর আসার অপেক্ষা করছিলাম। ডেলিভারিতে আর 2 মাস মাত্র বাকি আছে। এইখানে যখন চলে এসেছিস, এবার আমি তোর ভালোভাবে খেয়াল রাখতে পারবো। ভেবেছিলাম আরো আগে চলে আসবো, কিন্তু তোমাদের কাজ বেড়ে যেত, তাই 7 মাস পূরণ হওয়ার পরেই এলাম। কবিতা 7 মাসের গর্ভবতী ছিল এবং ডেলিভারি পর্যন্ত বেড রেস্ট করার জন্যই নিজের মায়ের বাড়িতে এসেছিল। কমলা, সোনালি এবং কবিতা বেশ কিছু সময় পর্যন্ত গল্প করতে থাকে। এরই মধ্যে তাদের বাড়ির বাইরে এক ঠেলা গাড়িওয়ালা জামা কাপড় বিক্রি করতে আসে। মা, আমাদের এলাকাতে কেউ ঠেলা গাড়ি নিয়ে জামা কাপড় বিক্রি করতে এসেছে, চলো না গিয়ে দেখা যাক। আরে হ্যাঁ, চল। বৌমা, তুমিও আমাদের সঙ্গে চলো, কোনো জামা পছন্দ হলে নিয়ে নেবে। কি বললেন? ঠেলা গাড়িওয়ালার থেকে জামা নিতে হবে? গরিব মানুষদের জন্য ওই জামা কাপড় ঠিক আছে, আমার ওসব চলবে না। সোনালির কথা শুনে কমলা এবং কবিতা অনেক দুঃখী হয়ে যায় এবং বাইরে চলে যায়। তাদের চলে যাওয়ার পর সোনালি বলে, উফ, এরা কিরকম বেকার মানুষ, ঠেলা গাড়িওয়ালার কাছ থেকে জামা কাপড় নেওয়ার জন্য চলে গেল। এইভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। কবিতা গর্ভবতী হওয়ার কারণে বেশিরভাগ সময় বিছানায় শুয়ে থাকতো এবং বাড়ির কোনো রকম কাজ করতে পারতো না। সোনালি কবিতাকে সব সময় রেস্ট করতে দেখে হিংসে করতে শুরু করে। আচ্ছা মা, কবিতা দিদি এখান থেকে কবে যাবে? আরে বৌমা, আগে তার ডেলিভারি হবে, তার কয়েকদিন পর সে নিজের শ্বশুর বাড়ি যাবে। কিন্তু মা, সে তো ডেলিভারি পর্যন্ত নিজের শ্বশুর বাড়িতেও থাকতে পারতো। বৌমা, তুমি তো জানো তার শাশুড়ি নেই, সেখানে তার খেয়াল রাখার জন্য কেউই নেই। তাহলে তো বাড়িতে নার্স রেখে নিতে পারতো। কতদিন থেকে এখানে পড়ে আছে, তাছাড়া আজকাল তো কোনো কাজও করে না। সোনালির মুখে এরকম কথা শুনে কমলার অনেক খারাপ লাগে। বৌমা, এটা তার মায়ের বাড়ি, সে এখানে আসবে না তো কোথায় যাবে? আমিও তো নিজের মায়ের বাড়ি যাই না। আমি তো নিজের মায়ের বাড়ি থেকে সমস্ত সম্পর্ক শেষ করে নিয়েছি। আমি কিভাবে আছি? বৌমা, আমি চাই তুমিও নিজের মায়ের বাড়িতে যাওয়া শুরু করো, তাদের সঙ্গে দেখা করো। না, আমার সেটার কোনো প্রয়োজন নেই। আমি তো শুধু দিদির জন্যই বলছিলাম। দিদি তাড়াতাড়ি এখান থেকে চলে গেলে ভালো হবে। বেশি দিন পর্যন্ত কোথাও থাকলে দেখতে ভালো লাগে না। সোনালি যখন তার শাশুড়িকে এসব কথা বলছিল, এমন সময় রুমের ভেতর থেকে কবিতা তার সমস্ত কথা শুনে ফেলে। কবিতা তার কথা শুনে মনে মনে অনেক কষ্ট পায়। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায় এবং কবিতা একটি কন্যা সন্তানের জন্ম দেয়। বাড়ির সকলে অনেক খুশি ছিল। কবিতার ডেলিভারি হওয়ার পর থেকে কমলা সব সময় তার পাশেই বসে থাকতো এবং তার সেবা যত্ন করত। কমলা আর সোনালির খেয়াল রাখতে পারছিল না। এইরকমই একদিন সোনালি রান্নাঘরে গিয়ে দেখে সেখানে কিছুই রান্না করা নেই।
মা আজ ব্রেকফাস্ট পর্যন্ত বানায়নি। মা সবসময় দিদিকে নিয়েই পড়ে আছে। আজ কোন একটা ব্যবস্থা করতেই হবে। এরপর সোনালি তার শাশুড়ির রুমে গিয়ে দেখে সেখানে কবিতা শুয়ে রয়েছে এবং তার শাশুড়ি মাথার কাছে বসে রয়েছে। অপরদিকে সূর্য কবিতার বাচ্চাকে নিয়ে খেলা করছে। আরে মা, আজ আপনি ব্রেকফাস্ট বানাননি কেন? হ্যাঁ বৌমা, কবিতার দেখাশোনা করতে করতে অনেক দেরি হয়ে গেছে, তাই আর রান্না করা হয়নি। আরে সোনালি, আজকে তুমি ব্রেকফাস্ট তৈরি করে নাও। তুমি তো দেখতেই পাচ্ছ দিদির ডেলিভারি হওয়ার পর থেকে মাকে সবসময় তার খেয়াল রাখতে হচ্ছে। আমি কেন রান্না করতে যাব? দিদি এখানে আসার পর থেকে কোনো কাজ করেনি, বোঝার মতো আমাদের বাড়িতে পড়ে রয়েছে। মুখ সামলে কথা বলো সোনালি, তুমি দিদির সঙ্গে এভাবে কথা বলছো কেন? আমি যাচ্ছি, নিজের ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে নেব, তোমরা নিজেরটা দেখে নিও। সোনালি এই বলে সেখান থেকে চলে যায়। সোনালির কথা শুনে সূর্য প্রচন্ড রেগে যায়। অপরদিকে কমলাও চিন্তিত হয়ে পড়ে। এটা কি হয়ে গেল? বৌমা আবার রেগে গেছে। মা, তুমি বৌদির কাছে যাও, তার জন্য কিছু একটা বানিয়ে দাও, তাহলে সে ঠান্ডা হয়ে যাবে। মা, তোমাকে কোথাও যেতে হবে না। আর দিদি, তুমিও সোনালির চিন্তা করা বন্ধ করে দাও। সোনালির অভ্যাস অনেক খারাপ হয়ে গেছে। এরকম করে বলিস না সূর্য। আমি একদম ঠিক বলছি মা। সে তোমার সাহায্য করার পরিবর্তে সবসময় তোমাকে অর্ডার করতে থাকে। সূর্য, সে ধনী পরিবারের মেয়ে, সে কাজ করতে পারে না, ধীরে ধীরে সব শিখে যাবে। তার এখানে থাকতে থাকতে এতদিন হয়ে গেল, আর কখন শিখবে? এখন পর্যন্ত শিখতে পারছে না যখন, তাহলে সে কোনোদিনও শিখতে পারবে না। তোমরা তাকে মাথায় তুলে রাখা বন্ধ করো। এরপর সূর্য রাগ করে কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে শাশুড়ি এবং ননদের প্রতি সোনালির রাগ আরো বাড়তেই থাকে। আমার শাশুড়ি আর ননদের জন্য আমার জীবন কঠিন হয়ে যাচ্ছে। একবার বাবা মাকে ফোন করে দেখি, তারা যদি কোনো একটা ব্যবস্থা করতে পারে। সোনালি এই বলে নিজের বাবাকে ফোন করে। হ্যালো, কে? আরে বাবা, তুমি আমার ফোন নাম্বার সেভ করে রাখোনি কেন? আমি সোনালি বলছি। আমি কোনো সোনালিকে চিনি না। সোনালির বাবা এই বলে তার স্ত্রীর হাতে ফোনটা দিয়ে দেয়। হ্যালো হ্যালো মা, বাবা এখনো আমার উপর রেগে আছে কেন? তুমি বাবাকে একটু বোঝাও না। তুই এখানে ফোন করেছিস কেন? তোর সঙ্গে আমরা কোন রকমেরই সম্পর্ক রাখতে চাই না, আর কখনো আমাদেরকে ফোন করার চেষ্টা করবি না। সোনালির মা এই বলে ফোন কেটে দেয়। মায়ের এভাবে ফোন রেখে দেওয়ায় সোনালি আরো বেশি রেগে যায়। এরা আমার বাবা মা নাকি শত্রু? নিজের মেয়ের সঙ্গে কেউ এরকম ব্যবহার করে? সোনালি এসব কথা ভাবছিল, এমন সময় তার ননদ তার কাছে আসে। বৌদি, আমি জানি এখানে থেকে আমার অনেক দিন হয়ে গেছে, আমার জন্য এখানে অনেক অশান্তিও হয়েছে, তাই আজ আমি চলে যাচ্ছি। আমার জামা কাপড় প্যাকিং করাও হয়ে গেছে। বাহ, শুনে খুব ভালো লাগলো যে ফাইনালি তুমি এখান থেকে চলে যাচ্ছ। আমি তো ভেবেছিলাম তুমি সারা জীবন এখানেই থেকে যাবে। তুমি চিন্তা করো না বৌদি, এবার থেকে এলে 2-3 ঘন্টার বেশি এখানে থাকবো না। তোমাদের সঙ্গে দেখা করার পরেই চলে যাব। আমার সঙ্গে দেখা করতে আসতে হবে না, তুমি নিজের মা আর ভাইয়ের সঙ্গে দেখা করে চলে যেও। কিছু সময় পর কবিতার স্বামী আসে এবং তাকেও নিজের সন্তানকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর সোনালি তার শাশুড়িকে বলে, এতদিন পর্যন্ত আপনি নিজের মেয়ের অনেক সেবা করেছেন, এবার হয়তো নিজের বৌমায়ের খেয়াল রাখতে গেলে আপনার কষ্ট হবে না। আরে বৌমা, তুমি এরকম করে বলছো কেন? আসলে কবিতার ডেলিভারি হয়েছিল, তাই তার খেয়াল রাখতে হচ্ছিল। তুমি প্রেগনেন্ট হলে তোমারও এরকমই খেয়াল রাখতাম। আমি ওসব কথা শুনতে চাই না, আমি একটু বাইরে যাচ্ছি, আপনি খাবার রান্না করে রাখবেন। সোনালি এই বলে মার্কেটে গিয়ে ঘোরাঘুরি করতে থাকে। সোনালি যখন ঘোরাফেরা করছিল এমন সময় তার শাশুড়ি বারবার তাকে ফোন করে, কিন্তু সোনালি ফোন রিসিভ করে না। ঘোরাফেরা শেষ হলে সোনালি রাত 8টার সময় বাড়ি ফেরে এবং রান্নাঘরে যায়। আরে, রান্নাঘরে কিছুই নেই। আমি মাকে বলে গেলাম আর মা এখনো রান্না করেনি। এরপর সোনালি তার শাশুড়ির রুমে গিয়ে দেখে তার শাশুড়ি বিছানায় শুয়ে রয়েছে। আরে বৌমা, তুমি চলে এসেছো? আমার শরীর অনেক খারাপ, সেটাই বলার জন্য তোমাকে বারবার ফোন করছিলাম। ভাবলাম তোমাকে বাইরে থেকে খাবার আনতে বলে দেব, আমি রান্না করতে পারিনি। মেয়ে যখন এখানে এসেছিল
তখন তো খুব ভালোভাবেই সব কাজ করছিলেন। আজ আমার জন্য রান্না করতে গিয়ে শরীর খারাপ হয়ে গেল। সেরকম কোনো ব্যাপার নয় বৌমা, তুমি হাত দিয়ে দেখো, আমার শরীর অনেক গরম, আমার জ্বর এসেছে। থাক, আর নাটক করতে হবে না, আমি ভালো করে আপনার অ্যাক্টিং বুঝতে পারছি। সোনালি নিজের শাশুড়িকে বকাঝকা করছিল। এমন সময় সূর্য বাড়ি ফিরে আসে এবং তার কথা শুনে প্রচন্ড রেগে যায়। সোনালি, তুমি মায়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন? আরে সূর্য, তুমি নিজেই দেখো না, দিদি নিজের শ্বশুর বাড়িতে ফিরে যেতেই মা বাড়ির আর কোনো কাজই করছে না। আমি এইমাত্র বাড়ি থেকে এসে দেখি কোনো কিছুই রান্না করা নেই। আরে মা, তোমার কি হয়েছে? তুমি এভাবে শুয়ে আছো কেন? সূর্য, আমার অনেক জ্বর এসেছে, বিছানা থেকে উঠতেই পারছি না। আমি সোনালীকে ফোনও করেছিলাম, কিন্তু সে আমার ফোন রিসিভ করেনি। হ্যাঁ, আমি ইচ্ছে করেই আপনার ফোন রিসিভ করিনি, কারণ আমি আপনার সঙ্গে কোনো রকমেরই কথা বলতে চাইছিলাম না। এবার নিজের ছেলের সামনে আমার ব্যাপারে নালিশ করা হচ্ছে। সোনালীর কথা শুনে সূর্য প্রচন্ড রেগে যায় এবং তার গালে জোরে একটি থাপ্পড় মারতে গিয়ে নিজের হাত থামিয়ে নেয়। আরে সূর্য, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বৌমায়ের গায়ে হাত তুলতে যাচ্ছিস কেন? ভুল করেও আমার গায়ে হাত তোলার চেষ্টা করবে না সূর্য, তোমার জন্য ভালো হবে না। পরিবারে এরকম অশান্তি হতে দেখে কমলা অনেক দুঃখী হয়ে যায়। অনেক হয়েছে, আমি আর একসঙ্গে থাকতে পারবো না। সূর্য, তুমি উপরের ঘরে আমার থাকার ব্যবস্থা করে দাও, আজ থেকে আমি সেখানেই থাকবো। কিন্তু বৌমা, সেখানে একা তুমি কিভাবে থাকবে? আমরা মাত্র 3 জন মানুষ, নিচের তলা আমাদের জন্য যথেষ্ট। আমি আপনাদের আর কোনো কথাই শুনতে চাই না। সূর্য, তুমি তাড়াতাড়ি আমার উপরে থাকার ব্যবস্থা করো। সোনালি এই বলে নিজের রুমে চলে যায় এবং জামা কাপড় প্যাক করতে শুরু করে দেয়। সোনালির চলে যাওয়ার পর কমলা তার ছেলেকে বলে, সূর্য, বৌমা যেমন বলছে তুই তেমনটাই কর। আমাদের কপাল ভালো যে বৌমা বাইরে কোথাও যাওয়ার কথা বলছে না। সে যখন উপরের তলায় থাকতে চাইছে, তাহলে তাকে সেখানেই শিফট করে দে। কয়েকদিন একা থাকলে সে পরিবারের গুরুত্ব বুঝতে পেরে যাবে। কিন্তু মা, আমি তোমাকে নিচের তলায় একা রেখে উপরে যাব না। আমি তোর কাছে হাত জোড় করে অনুরোধ করছি সূর্য, বৌমায়ের সঙ্গে উপরের রুমে শিফট হয়ে যা। মায়ের কথা শুনে সূর্য অনেক দুঃখী হয়ে যায় এবং সোনালীকে নিয়ে উপরের তলায় থাকতে চলে যায়। সূর্য, আমি ভেবেছিলাম তুমি নিজের মায়ের সঙ্গে নিচের তলাতেই থেকে যাবে। খুব ভালোই হয়েছে যে তুমি আমার সঙ্গে থাকতে চলে এসেছো। সোনালি, আমি তোমাকেও ছাড়তে পারবো না এবং মাকেও ছাড়তে পারবো না। এসব আমার একদম ভালো লাগছে না। আরে সূর্য, তুমি চিন্তা করো না, আমরা দুজনে অনেক হাসি খুশিতেই থাকবো। সোনালি যেমনটা ভেবেছিল তেমনটা হয় না। আলাদা থাকতে শুরু করায় তাকে বাড়ির সমস্ত কাজই করতে হচ্ছিল। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং সোনালি গর্ভবতী হয়। তার গর্ভবতী হওয়ার কথা শুনে কমলা সোনালির কাছে আসে। আরে বৌমা, শুনলাম তুমি গর্ভবতী। এত আনন্দের খবর শুনে আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। আমি তো জানি এই খবর ঠিক আপনার কাছে পৌঁছেই যাবে। আচ্ছা বৌমা, এবার তোমার রাগ শেষ করে নিচের ঘরে শিফট হয়ে যাও। এই অবস্থায় ভালোভাবে তোমার খেয়াল রাখতে হবে। না মা, সেটার আর কোনো প্রয়োজন নেই। আমি আর সূর্য এখানে খুব ভালোভাবেই আছি। নিচে গেলে আবার আপনার জন্য আমাদের ঝামেলা হয়ে যাবে। কিন্তু বৌমা, গর্ভবতী অবস্থায় তুমি কিভাবে বাড়ির কাজ করবে? কয়েকদিন পর তুমি বাড়ির কাজ আর করতেই পারবে না। আমি অতটাও দুর্বল নই মা, আপনাকে আমার জন্য চিন্তা করতে হবে না। কমলা নিজের বৌমাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু সোনালি তার কোনো কথাই শোনে না। এরপর কমলা আবার নিচের ঘরে চলে যায়। এভাবেই দেখতে দেখতে 5 মাস কেটে যায় এবং সোনালির পেট ফুলে ওঠে। এরপর থেকে সোনালি ভালোভাবে কাজ করতে পারত না এবং সব সময় রেগে রেগে থাকতো। সূর্য, আমি বাড়ির কাজ করতে পারছি না, আজ তুমি বাইরে থেকে খাবার নিয়ে এসো। কিন্তু সোনালি, তোমার এই অবস্থায় বাইরের খাবার খাওয়া ঠিক হবে না। বাইরের খাবার আমাদের সন্তানের জন্য ভালো নয়। তাহলে আমি কি করব? এই অবস্থায় আমি কাজ করতে পারছি না। মা তোমাকে বলেছিল নিচে শিফট হয়ে যেতে, তাও তুমি মায়ের কথা শুনলে না। না, আমি এখানেই ঠিক আছি। আমি তোমার সঙ্গে আলাদা থাকলে তবে হাসি খুশি থাকতে পারবো। সোনালি বেশিরভাগ সময় রান্না করতো না এবং সূর্যকে বাইরে থেকে খাবার নিয়ে আসতে হতো।
কমলা এসব দেখে অনেক চিন্তিত হয়ে পড়ে এবং একদিন তাদের কাছে যায়। আরে সূর্য, তুই এভাবে বারবার বাইরের খাবার নিয়ে আসা বন্ধ কর। বাইরের খাবার খেয়ে বৌমা আর তোর সন্তান অসুস্থ হতে পারে। আজ থেকে বৌমায়ের খাবারের দায়িত্ব আমি সামলাবো। সূর্য তার মায়ের কথায় রাজি হয়ে যায় এবং সোনালীও চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর থেকে কমলা প্রত্যেক দিনই তার ছেলে এবং বৌমায়ের জন্য রান্না করে পাঠাতো। এরই সাথে কমলা মাঝে মাঝে উপরের তলায় গিয়ে বাড়ি পরিষ্কারও করে দিত এবং সোনালীর খুব ভালোভাবে খেয়াল রাখত। এত কিছুর পরেও সোনালী তার শাশুড়িকে পছন্দ করত না। এরকমই একদিন, মা, অনেকদিন থেকে তোমার সঙ্গে দেখা করতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম। খুব ভালো করেছিস কবিতা। আচ্ছা মা, বৌদির তো এখন 8 মাস চলছে, সে কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, সে ভালো আছে। আমি উপরের তলায় গিয়ে তার সঙ্গে দেখা করে আসবো। তার সঙ্গে দেখা করতে খুব ইচ্ছে করছে। সোনালী আমাকেই উপরে দেখতে চায় না, জানি না তুই গেলে সে কি বলবে। কমলা এবং তার মেয়ে কথা বলছিল। এমন সময় উপর থেকে সোনালীর চিৎকারের আওয়াজ শুনতে পায় এবং তারা তাড়াতাড়ি উপরের তলায় যায়। আরে, এই মাত্র 8 মাস চলছে, এরই মধ্যে বৌমায়ের লেবার পেন শুরু হয়ে গেল। তাড়াতাড়ি বৌমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এরপর কমলা এবং তার মেয়ে সোনালীকে নিয়ে হসপিটালে পৌঁছায়। বেশ কিছু সময় পর্যন্ত সোনালীর অপারেশন চলতে থাকে এবং ডাক্তার বাইরে বেরিয়ে এসে বলে, চিন্তার কোনো কারণ নেই। লেবার পেন শুরু হয়ে যাওয়ায় 8 মাসেই আপনার বৌমার ডেলিভারি হয়ে গেল। তবে সন্তান এবং আপনার বৌমা একদম সুস্থ আছে। 1 সপ্তাহ পর সকলে সোনালী এবং তার সন্তানকে নিয়ে বাড়ি ফিরে যায়। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন। মা আর দিদি আমাকে আর আমার সন্তানকে নতুন জীবন দিয়েছে। আমি আর উপরের রুমে যাব না, আমি মায়ের সঙ্গে নিচের তলাতেই থাকবো। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। দিদি, তুমিও আমাকে ক্ষমা করে দাও। আরে বৌমা, তোমাকে ক্ষমা চাইতে হবে না। ছোটদের থেকে মাঝে মাঝে ভুল হয়েই যায়। আরে হ্যাঁ বৌদি, আমিও তোমার কথায় রাগ করিনি। তুমি এখানে হাসি খুশি থাকলে আমাদের সকলের খুব ভালোই লাগবে। এরপর থেকে সোনালী আর অহংকার করত না এবং তার পরিবারের সঙ্গে হাসি খুশিতে দিন কাটাচ্ছিল। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানেই শেষ করা হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। কমলা এবং অজয় তাদের মেয়ে কবিতা এবং ছেলে সূর্যের সঙ্গে থাকত। কবিতার বিয়ের বয়স হয়ে যাওয়ায় তার বাবা মা কবিতার বিয়ে দিয়ে দেয়। অপরদিকে সূর্য কলেজের ফার্স্ট ইয়ারে পড়াশোনা করত। কবিতার বিয়ের 1 মাস হতে না হতেই অজয় বাবু মারা যায়। এসব কি হয়ে গেল কবিতা? এবারে আমাদের কি হবে? আমাদের সংসার কিভাবে চলবে? তোর ভাই এখন অনেক ছোট, তার মাত্র 19 বছর বয়স। মা, আমার বিয়ের 1 মাসের মধ্যেই বাবা মারা গেল। আমার মনে হয় আমার বিয়েটাই শুভ নয়। তুমি এরকম করে বলো না দিদি, আমি তোমাদের অসুবিধা হতে দেব না। আমি কাজ করতে শুরু করব এবং সবকিছু সামলে নেব। না সূর্য, তোকে পড়াশোনা ছাড়তে হবে না। আমি নিজেই কোনো উপায় খোঁজার চেষ্টা করব। আমি চাই না এত অল্প বয়সে তুই নিজের পড়াশোনা ছেড়ে কাজে লেগে যাস। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং কমলার মেয়ে কবিতাও নিজের শ্বশুর বাড়ি ফিরে যায়। বেশ কিছুদিন পর্যন্ত কমলার কয়েকজন আত্মীয় তাদের টাকা দিয়ে সাহায্য করতে থাকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গেই তারা টাকা দেওয়া বন্ধ করে দেয়। শেষমেশ পরিবারের অভাব দেখে সূর্য নিজের পড়াশোনা ছেড়ে দিয়ে একটি জুসের দোকান খোলার সিদ্ধান্ত নেয়। মা, আমি জুসের দোকান করার ব্যবস্থা করেছি। একটা ঠেলা গাড়িতে জুস বিক্রি করব। সূর্য, তুই এভাবে পড়াশোনা ছেড়ে দিচ্ছিস, এটা দেখে আমার খুব খারাপ লাগছে। তুমি একদম চিন্তা করো না মা, আমাদের পরিবারের আর অভাব থাকবে না। তাছাড়া পড়াশোনা একটু কম করলেও কোনো ক্ষতি নেই। এখন পড়াশোনার চেয়ে বেশি আমার কাজ করা প্রয়োজন। এরপর সূর্য তাদের বাজারে ঠেলা গাড়ি করে জুস বিক্রি করতে শুরু করে দেয়। সূর্য নানা রকম ফলের জুস বানিয়ে বিক্রি করত। একদিন কমলা যখন বাড়িতে বসেছিল, এমন সময় তার মেয়ে কবিতা সেখানে আসে। আরে কবিতা, তুই হঠাৎ এখানে?
আমাকে জানালে আমি তো তোর জন্য কিছু রান্না করে রাখতাম। মা, তোমাকে একটা খবর দেওয়ার জন্যই তো এখানে এলাম। আমার শাশুড়ি মা মারা গেছে। সে অনেক ভালোভাবে আমার খেয়াল রাখতো, কিন্তু হঠাৎ করে কি সব হয়ে গেল। কবিতা এই বলে অনেক দুঃখী হয়ে যায় এবং তার চোখে জল চলে আসে। কমলা তার মেয়ের এরকম অবস্থা দেখে তাকে সান্ত্বনা দেয়। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। অপরদিকে সূর্যের বানানো ফলের জুস অনেকেই পছন্দ করতে শুরু করে এবং ধীরে ধীরে তার দোকানে ভিড় বাড়তেই থাকে। সূর্যের দোকানের পাশে তারই বয়সী কয়েকজন অন্যান্য জিনিসের ঠেলা নিয়ে দাঁড়িয়ে থাকত। কয়েকদিনের মধ্যেই তারা সূর্যের বন্ধু হয়ে ওঠে। এইরকমই একদিন এক মেয়ে সূর্যের পাশের দোকানে ফুচকা খেতে আসে। ম্যাডাম, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি আমার দোকানে 80 টাকার ফুচকা খেয়েছেন, টাকা দিয়ে তবেই এখান থেকে যাবেন। আরে, আমি আপনাকে বারবার বলছি আমার কাছে ক্যাশ নেই, আমি অনলাইন পে করছি, সেটাও তো আপনি নিতে চাইছেন না। অনলাইনের ব্যাপারে আমি কিছু জানি না, ওসব জানলে এখানে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করতাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার স্কুটিটা রাখুন, আমি টাকা দিয়ে যাব, তারপর স্কুটি ফেরত দেবেন। না না, স্কুটি রাখতে পারবেন না, পরে দেখা যাবে স্কুটি চুরি করার দায়ে পুলিশ আমাকে তুলে নিয়ে যাচ্ছে। সত্যি, আপনার মতো মানুষ আমি এই প্রথমবার দেখলাম। আপনার এই সামান্য টাকা নিয়ে আমি কি পাবো? সেই মেয়েটি ফুচকাওয়ালার সঙ্গে ঝগড়া করতে থাকে। এরই মধ্যে পাশের ঠেলা গাড়ি থেকে সূর্য সেখানে চলে আসে। আরে রঘু, কি হয়েছে? তুই ম্যাডামের সঙ্গে ঝগড়া করছিস কেন? ম্যাডাম আমার দোকানে 80 টাকার ফুচকা খেয়ে এখন টাকা দিতে চাইছে না। আরে, আমি ওনাকে বলছি অনলাইন পে করে দেব, কিন্তু সে তো টাকা নিতেই চাইছে না। এখন আমার কাছে ক্যাশ টাকা নেই, তাহলে আমি কি করব? আমি গাড়ি পর্যন্ত রেখে যেতে রাজি আছি, কিন্তু সে আমার কোনো কথাই শুনছে না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি আপনার টাকা দিয়ে দিচ্ছি, আপনি আমার দোকানে অনলাইন পেমেন্ট করে দিন। আপনার অনেক অনেক ধন্যবাদ। এরপর সূর্য সেই মেয়েটির টাকা নিয়ে নিজের ঠেলা গাড়ির কাছে গিয়ে দাঁড়ায়। মেয়েটিও সূর্যের সঙ্গে ঠেলা গাড়ির কাছে যায়। আরে বাহ, আপনি তাহলে ফলের জুস বিক্রি করেন? আমাকে এক গ্লাস দিন, একটু টেস্ট করে দেখি। ঠিক আছে ম্যাডাম, দিচ্ছি। সূর্য এই বলে সোনালীকে ফলের জুস বানিয়ে দেয়। সোনালী সেই জুস খাওয়ার পর অনেক খুশি হয়ে যায় এবং সূর্যকে বলে, আরে বাহ, আপনি তো অনেক ভালো জুস বানাতে পারেন, নিশ্চয়ই ফলগুলো অনেক ফ্রেশ ছিল। একদম ঠিক বলেছেন ম্যাডাম, আসলে আমি বেছে বেছে ফল নিয়ে আসি। খুব ভালো কথা। আচ্ছা, এবারে কত দিতে হবে বলুন। জুসের জন্য 30 টাকা হয়েছে। এ আপনি কি বলছেন? মাত্র 30 টাকা? আমি যেই দোকান থেকে ফলের জুস খাই সেখানকার জুস খেতে কত খারাপ, তার সত্ত্বেও তারা 50 টাকা নেয়। তাহলে আপনার কাছে জুসের দাম এত কম কেন? আমরা ঠেলা গাড়িতে জুস বিক্রি করি, তাই আমাদেরকে দাম কম রাখতে হয়। দোকানের মতো দাম রাখতে গেলে আমাদের কাছে কেউ কিনতে আসবে না। তুমি দাম বাড়ানোর কথা ভেবে এত ভয় পাও কেন? তোমার জিনিস যখন সবার থেকে ভালো, তাহলে তো তোমার বেশি দাম নেওয়াটাই দরকার। না ম্যাডাম, আমি জুসের দাম বাড়াতে পারবো না। আমি যদি দাম বাড়িয়ে ফেলি তাহলে আমার দোকানে বিক্রি হওয়া বন্ধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম সূর্য। আমার নাম সোনালী। ঠিক আছে, এবার আমি যাই, কাল আবার আসবো। এরপর থেকে সোনালী প্রত্যেক দিনই সূর্যের ঠেলা গাড়িতে গিয়ে জুস খাওয়া শুরু করে দেয়। সোনালী জুস খেতে খেতে সূর্যের সঙ্গে নানা রকমের গল্প করত। সূর্যের সঙ্গে কথা বলতে গিয়ে সোনালী জানতে পারে যে সূর্যের বাবা মারা যাওয়ার পর তাকে পড়াশোনা ছেড়ে দিয়ে জুস বিক্রি করা শুরু করতে হয়। এসব কথা জানতে পেরে সোনালী সূর্যকে পছন্দ করতে শুরু করে। এরকমই একদিন সকালে সূর্য যখন বাড়িতে ছিল, এমন সময় তার দিদি কবিতা তাদের বাড়িতে আসে। আরে দিদি, তুমি এখানে? কেমন আছো বলো? আমি ভালো আছি। অনেকদিন থেকে তোর আর মায়ের কথা খুব মনে পড়ছিল, তাই তোদের সঙ্গে দেখা করতে চলে এলাম। আচ্ছা সূর্য, আজ দোকান থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস, আমি তোর জন্য ভালো কিছু রান্না করব। আচ্ছা ঠিক আছে দিদি, আজ তাহলে সন্ধ্যে 7টার দিকে বাড়ি ফিরে আসবো। সূর্য এই বলে তার ঠেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং বাজারে গিয়ে ফলের জুস বিক্রি করতে শুরু করে দেয়। বিকেল বেলায় প্রত্যেক দিনের মতো সোনালী সূর্যের ঠেলা গাড়িতে জুস খাওয়ার জন্য চলে আসে। সোনালী কার নিয়ে জুস খেতে আসে। সে গাড়ি থেকে নেমে সূর্যের কাছে আসতেই সূর্যের মোবাইল বাজতে শুরু করে। হ্যাঁ মা, বলো। বাবা সূর্য,
তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। কি হয়েছে মা? কোনো বিপদ হয়নি তো? এখন কোনো রকমের প্রশ্ন করিস না, শুধু তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়, না হলে অনেক বিপদ হয়ে যাবে। সূর্যের মা এই বলে ফোন রেখে দেয়। মায়ের কথা শুনে সূর্য অনেক চিন্তিত হয়ে পড়ে। সরি ম্যাডাম, আমাকে ক্ষমা করবেন, আজ আমি আপনাকে জুস খাওয়াতে পারবো না, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ভাই রঘু, তুই আমার ঠেলা গাড়িটা একটু দেখিস, আমি বাড়ি যাচ্ছি। সূর্য পাশের ফুচকাওয়ালাকে ঠেলা গাড়ি সামলানোর কথা বলে সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় সোনালি তাকে আটকায়। আরে, তুমি এভাবে হেঁটে হেঁটে গেলে অনেক সময় লেগে যাবে, আমার গাড়িতে বসে পড়ো, আমি তোমাকে তাড়াতাড়ি পৌঁছে দেব। ম্যাডাম, আপনি আবার আমার জন্য এত কষ্ট করবেন কেন? এতে কষ্টের কি আছে, তাড়াতাড়ি চলো, না হলে তোমার দেরি হয়ে যাবে। এরপর সূর্য সোনালির গাড়িতে বসে পড়ে এবং কিছু সময় পর সে বাড়ি পৌঁছে যায়। সোনালি সেখানে গিয়ে দেখে সূর্য খুব ছোট একটা বাড়িতে থাকে। আরে মা, কি হয়েছে? দিদি এভাবে বিছানায় শুয়ে আছে কেন? তার কি হয়েছে? বাবা সূর্য, তোর দিদির পেটে যন্ত্রণা হচ্ছে, তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, তুই কোনো অটো রিক্সার ব্যবস্থা কর। ঠিক আছে মা, আমি এখনই গিয়ে অটো জোগাড় করছি। তোমার দিদির শরীর খারাপ, এই অবস্থায় বেশি দেরি করলে চলবে না। তোমরা সকলে আমার গাড়িতে বসে পড়ো, আমি তোমাদেরকে হসপিটালে পৌঁছে দেব। সূর্য, এই মেয়েটা কে? মা, এই ম্যাডাম প্রতিদিন আমার ঠেলা গাড়িতে জুস খাওয়ার জন্য আসেন, আজ ইমার্জেন্সি ছিল তাই আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আন্টি, এবার দেরি করা ঠিক হবে না, আপনারা তাড়াতাড়ি চলুন। এরপর সূর্য এবং তার মা কবিতাকে নিয়ে সোনালির গাড়িতে বসে পড়ে। সোনালি তাদেরকে হসপিটালে পৌঁছে দেয়। সেখানে ডাক্তারবাবু কিছু সময় পর্যন্ত কবিতার চেক আপ করে বলে, ভয়ের কোনো কারণ নেই, পেশেন্টের সামান্য ফুড পয়জন হয়েছে, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো সময়ে সময়ে খাওয়ালেই কয়েকদিনে পেশেন্ট সুস্থ হয়ে যাবে। এবার আপনারা পেশেন্টকে নিয়ে বাড়ি চলে যেতে পারেন। ডাক্তার এই বলে সেখান থেকে চলে যায়। এরই মধ্যে সোনালির ফোন আসে। আরে সোনালি, তুই কোথায়? সন্ধ্যা হয়ে গেল, তুই এখনো বাড়ি ফিরিসনি কেন? আসলে বাবা, একটা ইমার্জেন্সি হয়ে গেছে, তাই আমি হসপিটালে এসেছি। তুমি চিন্তা করো না, কিছু সময়ের মধ্যেই বাড়ি ফিরে যাব। ইমার্জেন্সি হয়ে গেছে মানে? তুই ঠিক আছিস তো? হ্যাঁ বাবা, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। অন্য একজনের একটু শরীর খারাপ ছিল, তাই তাকে হসপিটালে পৌঁছে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুই দেরি করিস না, তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। সোনালির বাবা মদন বাবু এই বলে ফোন রেখে দেয়। এরপর সোনালি সূর্যকে বলে, চলো এবার আমি তোমাদেরকে বাড়ি ছেড়ে দিই। এমনিতেই আপনি আমাদের জন্য অনেক করেছেন, আমরা আর আপনাকে কষ্ট দিতে চাই না, আপনি বাড়ি ফিরে যান, আমরা অটো করে বাড়ি চলে যাব। আরে না না, তা কি করে হয়, আমি বাবাকে বলে দিয়েছি আমি একটু পরে বাড়ি যাব। চলো আগে তোমাদেরকে বাড়ি ছেড়ে দিই, তারপর সেখান থেকে আমি বাড়ি চলে যাব। এরপর সোনালি সূর্য এবং তার পরিবারকে বাড়ি ছেড়ে নিজের বাড়ির দিকে রওনা হয়ে যায়। রাত 8টার সময় সে বাড়ি পৌঁছায়। সোনালি বাড়ি গিয়ে দেখে তার বাবা মা হল রুমে বসে তার অপেক্ষা করছে। আরে কি হয়েছে সোনালি, আজ বাড়ি ফিরতে এত দেরি হয়ে গেল কেন? মা, আমি যেখানে জুস খেতে যাই সেই ছেলেটার বাড়িতে একটু সমস্যা হয়ে